data center consumption, which is equivalent to Australia or Spain overall electricity consumption. So এইগুলো মিটিগেট কি করে করা যায়? এটা পারবে আরো বাড়বে। সিমিলারলি জলের পরিমাণ প্রচন্ড দরকার, কুলিং যেটাকে বলে কুলিং সিস্টেম, এইগুলো সাহায্যে কনজামশন ওয়াটার ইউজ যাতে কমানো যায় সেটাকে গ্রিন করার ব্যাপারটা, সেটা এগুলো কমে, তাতে আপনার খরচাও কমবে, আপনার পলিউশনও কমবে। তো এইটাই হচ্ছে গ্রিন এআই কনসেপ্ট, ট্রেডিশনাল এআই থেকে শিফট হচ্ছে। সেটা কি টেকনোলজির কোনো একটা ফারাক আছে? সেটা টেকনোলজি উনি বলতে পারবেন সেটা বেটার, নিশ্চয়ই অবশ্যই ফারাক আছে। যেমন যেটা বলছিলাম যে ক্লাউড বেস টেকনোলজি থেকে আপনাকে এজ বেসে আসতে হবে, মানে এরকম একটা ছোট যন্ত্রে একটা কম্পিউটেশন হবে, সেই রকম অ্যালগরিদম করতে হবে। এতে কি পরিবেশ দূষণ কমতে পারে? রেড এআইটা কি মানে আপনি ধরুন ডেটা সেন্টারের থ্রু দিয়ে অপারেশনটা হচ্ছে, বা একটা আপনার মোবাইলে কিছু হচ্ছে, আপনার মোবাইলে যেটা এআই বিল্ড করা থাকবে সেটাতে ইন্টারনেট কানেক্টিভিটি বা ব্যান্ডউইথ দরকার হবে না। যেখানে দরকার হবে না ডেফিনেটলি আপনার কোথাও থেকে ইলেকট্রিসিটি কনজাম্পশনটা কম। ধরুন ডেটা সেন্টারে না করে আপনার মোবাইলে সেটা করা হলো, আপনার বাড়ির কোনো হেলথ কেয়ারের ডিভাইস ভাবুন, প্রেশার মেশিন বা যে কোনো একটা মেশিন যেখানে ব্লাড প্রেশার মাপা হয়, সেই মেশিনেই ডেটাটা এমনভাবে তৈরি করে অ্যানালিসিস করা হবে তাতে আপনার পক্ষে ডিসিশন মেকিংটা খুব সুবিধা। সেটা ডিভাইস সেন্ট্রিক হয়ে গেল, ডেটা সেন্টার সেন্ট্রিক হলো, উনি আরো বেটার বলতে পারবেন। কর্পোরেটে আপনারা যা কাজ করেন সেগুলো কি রেড এআই নাকি? এটা মিক্স আছে। রেড এআই এখন যেটা চলছে এটা ট্রেডিশন। গ্রিন এআইতে যাওয়াতে ফান্ডিং এরও ব্যাপার দরকার, ফাইন্যান্সেরও ব্যাপার দরকার, অত ইজিলি হবে না, এটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। বাট দ্যাট ইজ দ্য শিফট হুইচ ইজ হ্যাপেনিং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। একদম একদম। ইনফ্যাক্ট আমাদের যে সমস্ত চুক্তিগুলো সব সই হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে, যে কার্বন নিউট্রাল হতে হবে ইন্ডাস্ট্রি স্কেলে 2030, 2035 নানা রকম ডেডলাইন দেওয়া আছে, সেগুলোর উদ্দেশ্যটাই হচ্ছে ফেজ শিফট, গ্রিন এআই দিকে আমাদের যেতে হবে। কারণ এআই কে বাদ দেওয়া যাবে না, এবার সেটা লাল থেকে সবুজ করতে হবে, এটাই হচ্ছে। হ্যাঁ, মানে যেমন ধরুন প্রশ্নটা উনি বললেন, ওকে, এই যেটা উনি বললেন যে ক্লাউড থেকে এজ কম্পিউটিং এ আসা, অর্থাৎ খুব বড় মডেলের না অ্যাকচুয়ালি দরকার নেই। মানে আমার একটা মডেল যেটা সবকিছু জানে এবং মাঝে মাঝে হ্যালুসিনেট করে, সেটার অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে দরকার নেই। আমি যেটা বলতে চাইছি, অনেক ছোট ছোট মডেল, মানে ধরা যাক আপনি যে এখন যে জিপিটিটা আপনি ব্যবহার করছেন এখন, হ্যাঁ, সেগুলো সব তো মানে ফিউ 100 বিলিয়ন প্যারামিটার, কিছু কিছু ক্ষেত্রে ট্রিলিয়ন প্যারামিটার আছে, ঠিক আছে? তো তাকে ট্রেন করতে গেলে যে ম্যামথ অ্যামাউন্ট ডেটা লাগে এবং ম্যামথ অ্যামাউন্ট হার্ডওয়্যার লাগে, এবং সেই সমস্ত জিনিসগুলোকে যেখানে চালাতে হয়, সে চালাতে গেলে তার যে এনভায়রনমেন্ট কস্ট এবং এই সমস্ত কিছু খরচ, সেই অতটা করে ফাইনালি যেটা তার থেকে আপনি যে কাজটা নেন সেটা খুব জাস্টিফাই না। মানে আপনি অনেক ছোট করে একটা ছোট এলএলএম, হয়তো 1 বিলিয়ন প্যারামিটার একটা এলএলএম কে আপনি যদি সেইভাবে অ্যালগরিদম তৈরি করতে পারেন, ট্রেনিংটা সেভাবে ডিজাইন করতে পারেন, তাহলে আপনার সেই কাজটার জন্য সেটা রাদার কম হ্যালুসিনেট করবে এবং অনেক ডিরেক্ট, অনেক স্পেসিফিক, একটা জব স্পেসিফিক হবে, কম সময়, মানে কম রিসোর্স ব্যবহার করে। আচ্ছা, এআইটা ইন ফিউচারে কতটা সেফ এন্ড সিকিউর থাকবে আমাদের হিউম্যান বিং এর জন্য? এটা কেউ হ্যাক করবে না বা কোনোভাবে এটাকে আমাকে ইন ফিউচার মিসগাইড করবে না, যেটাকে কেউ একজন করে ফেলে না কোনোভাবে? মিসগাইডটা কি না, ইন ফিউচারে এটা যে হ্যাক হবে না, বা জাস্ট বলছি এটা কিভাবে আমরা বুঝি মানুষ? আচ্ছা, হ্যাক হবে, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে হ্যাক হবে, মানে টেকনোলজিক্যালি একজন সায়েন্টিস্ট আর একজন সায়েন্টিস্ট তারা টেকনোলজিক্যালি থিওরিটিক্যালি হ্যাক করতেই পারে। সমস্যাটা সেটা নয়, সমস্যাটা হচ্ছে যে আমাদের এই যে ফেয়ারনেস এআই বা সাস্টেনেবল এআই এর মধ্যে এখন এসবগুলো ঢুকেছে আর কি। মানে এআইটা ব্যবহার করছে কি বা কন্ট্রোল করছে, এআই তে আপনার কি লাগে? এআই তে আপনার একটা অ্যালগরিদম লাগে, একটা হার্ডওয়্যার লাগে, আর ট্রেনিং ডেটা লাগে। এই তো মূল তিনটে কাঁচামাল বা উপাদান। আমি যদি খুব গোলাভাবে বলি, একটা অ্যালগরিদম যেটা খুব দুর্দান্তভাবে শিখতে জানে, সে শেখার জন্য তার কিছু ডেটা দরকার, যে ওই একটা অ্যাপ্রক্সিমেশন ফাংশন তৈরি করবে,
আর সেটা করবে কোথায়? একটা হার্ডওয়্যার দরকার। এবার হার্ডওয়্যারটা সরকার বানায় না, হার্ডওয়্যারটা কোম্পানি বানায়। এবার কোম্পানি যখন হার্ডওয়্যার বানাচ্ছে, তার প্রোপ্রাইটারি হার্ডওয়্যারের মধ্যে কোথায় কি লেয়ার্স আছে এবং তার কি লুপহোলস, সেগুলো সমস্ত ধরে নিচ্ছি কমপ্লায়েন্স মেনেই বানায়, কিন্তু সেই কমপ্লায়েন্স গুলো কিন্তু একটা আইনত, আইন মেনে বানানো হয়। সেই কমপ্লায়েন্সটা কিন্তু রাষ্ট্রকে দিতে হয়। অ্যালগরিদমটা তো কমপ্লিটলি মানে বানানোতে কোনো বক্তব্য নেই, কিন্তু অ্যালগরিদমের আউটকাম সেটা দিয়ে কি করা যেতে পারে এবং কি করা যেতে পারে না, মানে আমি আপনার একটা ছবি নিয়ে সেটাতে আমি অন্য কিছু করতে পারি না, এইটা তো আমাকে আইন ঠিক করে দেবে। মানে থিওরিটিক্যালি তো পারি আছে, কিন্তু আমার তো সেটা করার কথা না। তো কাজেই এই সবগুলোই গিয়ে দাঁড়াচ্ছে আপনার একটা জায়গাতে, সেটা হচ্ছে ফেয়ার ইউসেজ, কমপ্লায়েন্স, এগুলো একটা আইনি প্রশ্নতে গিয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ সেই আইন, প্রাইভেসি আইন 2023 সালে সবে হয়েছে, আমাদের টেবিল হয়েছে, আপনারা সবাই জানেন। তার ফলে এখন যাত্রার ডেটা নিয়ে নেওয়া যায় না, যে কোনো একটা গোষ্ঠী ডায়াসপোরার ডেটা নিয়ে আমি ট্রেন করে ফেললাম, সেটা করা আইনত যায় না, তার কিছু বিধিনিষেধ আছে। কিন্তু এই বাকি আইনগুলো এখনো তৈরি হয়নি আমাদের দেশে। ইনফ্যাক্ট সারা পৃথিবীতেই এখন এই জিনিসটা, এটাই এখন খুব আলোচনার বিষয়, যেটা আজকে সকালের প্যানেলেও হচ্ছিল, কেন দুজন আইনজ্ঞ ছিলেন যারা ডিরেক্টলি ইনভলভ একজন পলিসি মেকিং এ, ফেয়ারনেস এতে। ইউকে গভর্নমেন্ট কি করছে সেটা নিয়ে কথা হচ্ছিল, বা ইউরোপিয়ান ইউনিয়ন একটা আইন পাস করেছে রিসেন্টলি এই ফেয়ারনেস এআই। তো এই জিনিসগুলো ইভলভ করবে, হয়তো ধরুন আরো 3-4 বছরের মধ্যে আমরা বলতে পারবো যে আপাতত এই আইনটা এটা জিনিসটাকে বেঁধে রাখার জন্য যথেষ্ট। তারপরে কোনো একটা সময় সেটারও একটা গত বেরোবে, তারপরে আবার সেটাকে ফিল আপ করতে হবে, এইভাবে ইভলভ করবে এই জিনিসটা। এখানে মেন জিনিসটা হচ্ছে যে কে কন্ট্রোল করবে এই আইনটা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর থেকে কি শর্টকাটে লোকে কাজ করতে শিখে যাচ্ছে, কি আসল যে ডেপথ, যেমন কথা হচ্ছে আগে আমরা ডিকশনারি না, এখন ডিকশনারি ভূগোলে আমাদের বেরিয়ে যাচ্ছে, এটা করার পর কি মানুষের কি এখন পুরো ডিপেন্ড হচ্ছে এটার উপরে, আমরা সেভাবে নিজে রিসার্চ কিছু করবো না? দেখো, এটা নিয়ে আরো স্টাডি আছে, আমি কিছু স্টাডি জানি, কিন্তু সেটা অন্য পরিসরে আমরা আলোচনা করতে পারি। যে আমাদের কগনিটিভ লোড যদি কমে যায়, তাহলে আস্তে আস্তে আমাদের কগনিটিভ প্র্যাকটিস করার অভ্যেসটাও কমে যাবে, তাতে আমাদের হয়তো কিছু একটা ঘটবে। এখানে অ্যানথ্রোপোলজিস্ট আছেন, অধ্যাপকেরা আছেন, তাদের মতটাও বলতে পারেন যে মানে ওই শর্টকাটে কাজ করার প্রবণতা যত বাড়বে, তত অ্যাকচুয়ালি জিনিসটা বুঝে লং কাট করা, মানে একটা লং শট ভাবা যেতে পারে। আজ থেকে 20 বছর বাদে এখন বলছি, আমার যথারীতি উত্তর জানা নেই, একটা প্রশ্ন করছি। আমাদের ছোটবেলায় মানে আমরা যখন স্কুলে পড়ি, তখন একটা প্রশ্নের সম্মুখীন হতে হতো যে ক্যালকুলেটর তো আছে, তাহলে লগ টেবিল দিয়ে ক্যালকুলেট করতে শিখছি কেন? আর সত্যি বলতে গিয়ে ধরুন আজ মানে তখন কত হয়তো বছর 14-15 বয়স ছিল, আজ বছর 40-এর পরে ওই লগ টেবিল ব্যবহার করতে শিখে যে আমার বিশেষ কিছু ইনসাইট ডেভেলপ করেছি, বা যেটা নিছক ক্যালকুলেটরে ওই ক্যালকুলেশন গুলো করলে শিখতাম না, এখন তো ধরুন সেরকম কিছু বোধ হয় না। কাজেই সুবিধে যেগুলো টেকনোলজি দেবে সেগুলো আমি শুধু কষ্ট করে বেশি পরিশ্রম করে সাবেকি পদ্ধতিতে করবো, শুধু এইটুকু যুক্তি শুধু খুব মানে আমার কাছে গ্রহণযোগ্য নয়। যদি কেউ বুঝিয়ে বলতে পারেন যে ওইটাতে একটা কিছু ট্রেনিং হচ্ছে যেটা আমার আখেরে সুবিধা হবে, লাগবে, তাহলে সেটা খেতে পারি। কিন্তু ওই মানে ধরুন লগ টেবিল আর ক্যালকুলেটরের দ্বন্দ্ব যেটা, সেটা তো ধরুন অন্তত এক জেনারেশন আগেকার দ্বন্দ্ব, এবং সেটা আমার মনে হয় না এখন কেউ বলবেন যে না বাবা লগ টেবিলটা করো, ওটা তোমার চারিত্রিক উন্নতির পক্ষে খুব ভালো। তাই সেই হিসেবে এখন কি আমরা সত্যি এটা বলতে চাই যে ডিকশনারি ব্যবহার করাটা চরিত্র গঠনের জন্য তার একটা অপরিহার্য ভূমিকা আছে? হয়তো নেই, ক্রমশ বাকিটা দেখা যাবে। আবার ধরুন এক প্রজন্ম পরে এসে তখন এই প্রশ্নটা আবার আলোচনা করা যাবে। এবং এটার ফলে যে সময়টা আমরা বাঁচাতে পারি, সেই সময়টা আমরা আরো উন্নততর কিছু কাজে করতে পারি। আমি জাস্ট একটাই প্রশ্ন, সেই সময়টা আমরা উন্নত স্যার না, যদি আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা দেখার মধ্যে সেই সময়টাকে কাটিয়ে দিই, তাহলে কি খুব একটা কাজ হচ্ছে? আমার একটা ভয় যে এআই এর হাতে আমরা
আমাদের জীবনের এবং চিন্তা করবার অনেক ক্ষমতায় দিয়ে দিচ্ছি। ডিকশনারি দেখবো না, কারণ গুগল করলেই বোঝা যায়। অত আমি যাই না, আমাদের যখন আমরা বিয়ে পড়েছি তখন আমাদের ডিকশনারি দেখতে হতো, এবং সেটা মাল্টি ভলিউম অক্সফোর্ডের ডিকশনারি আছে, সেটা থেকে ছোট ছোট মিনিং বার করে মাস্টাররা বলতে ওটার কি মিনিং, 11th এবং 12th দুটো মিনিং এর মধ্যে তফাৎ কি বোঝা, এই সমস্ত করতে হতো। কাজে হ্যাঁ, আমি ডিকশনারি আমাদের শিক্ষা দেওয়া হয়েছিল, এবং হয়তো লগ টেবিলের হিসেবে সমান, লগ টেবিলে পড়তেই শিখতে পারিনি, যাই হোক, কিন্তু খুব সুন্দর বইটা ছিল। লগারিদমের বইটা এমন সুন্দর ছাপা, অদ্ভুত, সবচেয়ে সুন্দর বই। কিন্তু ওই ডিকশনারি দেখে শেখার ফলে যেটা হয়েছিল যে আমি চট করে অন্য লোকে যা বলে সেটাই বিশ্বাস করে নিই না, মেনে নিই না, নিজে একবার দেখে নিজে ব্যাপারটা কি। সেটা যদি আমরা এআই কে দিয়ে দিই, তাহলে আস্তে আস্তে বোধহয় আমরা অনেক রকম চ্যালেঞ্জিং সিচুয়েশন গুলো আর নিজেরা করবো না, অন্যকে দিয়ে দেবো, অর্থাৎ মেশিনকে দিয়ে দেবো। এটা হওয়ার একটা ডেঞ্জার আছে বলে আমার ভয় হয়। দ্বিতীয় একটা প্রশ্ন রয়েছে যে আজকে বারবার আমি শুনছি বিগ ফোর, বিগ ফাইভ, মানে গুগল, অ্যাপল, মাইক্রোসফট ইত্যাদিরা এআই বানিয়েছেন। আর কর্পোরেট, আমি রেড এআই বলতে এদের এআইকেই বুঝি। এরা যদি সত্যি কর্পোরেট একটা জন্তু জন্ম দিয়ে থাকেন, সেটা সবসময় এক্সট্রাক্টিভ হবে। সেটা একটা কারণেই বানানো হয়েছে, লাভের জন্য, কর্পোরেশনের লাভের জন্য, কোম্পানির লাভের জন্য। গ্রিন এআই কিন্তু ঠিক তার উল্টো দিকে। গ্রিন এআই সেই জন্য তৈরি হয়নি, সেই জন্য তৈরি হচ্ছে না, এবং সকলের পক্ষে যাতে বেনিফিট, যাতে উপকার হয়, গ্রিন এআই এর লক্ষ্য খানিকটা সেই দিকে। নইলে গ্রিন এআই এর সঙ্গে রেড এআই খুব একটা কোনো তফাৎ আমি দেখতে পাই না, কিন্তু সবসময় সেটা থাকতে হবে যে ইনক্লুসিভিটির মানেই তাই যে আর সকলেই আছে, শুধু আমার জন্য না। আমি এটা বানিয়েছি বলে সেটা শুধু আমার লাভের জন্যই ব্যবহার হবে এটা নয়। আমি কি বলবো, খরচটা একটা এআই তে অনেক বেশি, সেক্ষেত্রে গ্রিন এআই কে অনেকটা কম বলছিলেন। সরি, খরচটা কিসের বেশি হচ্ছে? এআই মানে ধরুন যেগুলো Maicrosoft, মানে বড় কোম্পানিগুলো যেগুলো এআই টা তৈরি করে, সেটা প্রিমিয়াম ভার্সন বা কিছু আমরা যদি ইউজ করার চেষ্টা করি, এটা অনেক টাকা নেয়। ওই যে মানে বড় বড় মডেল গুলো তাদের চালাতে হয়, এই গ্রিন এআই ক্ষেত্রে কি সেটা অত বড় মডেল দরকার নেই। ল্যাঙ্গুয়েজের একটা রয়েছে, ইনক্লুসিভিটি, হ্যাঁ, মানে ওই যেটা উনিও বলছেন যে আঞ্চলিক ভাষা, বাজারটা যদি শুধু ইংরেজি আর চীনের ভাষা আর স্প্যানিশ ভাষার উপরে থাকে, তাহলে সেই যন্ত্রগুলো ওই তিনটে ভাষার উপরেই হবে। কিন্তু আপনি যদি পুরোপুরি বাজার কেন্দ্রিক এআই না হন, যদি ফর মানে পাবলিক গুলো ভাবেন, তাহলে সেক্ষেত্রে ইনক্লুসিভ হতে গেলে বাকি যে ভাষাগুলো, আমাদের ভারতবর্ষে তো 23টা শিডিউল ল্যাঙ্গুয়েজ আছে, 23টা, এছাড়া আরো প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো মানে তালিকাতেই নেই। আমাদের একটা প্রবলেম এখনই আমরা করছি এখানে, যদি নাগাল্যান্ডে যান, নাগাল্যান্ডে অন্তত 22টা, নাগাল্যান্ডে 22টা ভাষা ডায়ালেক্ট রয়েছে, এবং তারা একে অপরের বোধগম্য নয়, মানে ইন্টেলিজেন্ট নেই। মানে একটা কোনিয়াক নাগা যদি কথা বলে নাকি আও নাগা, সেটা বুঝতে পারেন না।